নমস্কার, থ্রিলিং থার্সডের আরও একটি নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য থাকছে লেখক শ্রী সৌরশান্ত দত্তের কাহিনী শয়তানের মৃত্যু নির্মাণ। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্প পাঠে রয়েছে ব্রতদীপ। অন্যান্য চরিত্রে ইভান, অর্পিতা, বিপ্রদীপ, প্রীতম, সায়নদীপ, সঞ্চিতা, সুপ্রভ, প্রাহি, সঞ্জীবন ও অমিত। শব্দ সংযোজন অমিত। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে প্রীতম ও শঙ্খ। প্রচ্ছদ অঙ্কন কৃষ্ণেন্দু। পরিচালনায় টিম থ্রিলিং থার্সডে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, শয়তানের মৃত্যু নির্মাণ। শ্রী গৌরব তপাদারের কণ্ঠে ওপার বাংলার সুবিখ্যাত গায়ক জেমসের তোর প্রেমেতে অন্ধ হলাম গানটির কভারটি আজকের গল্পে আমরা ব্যবহার করেছি। ধন্যবাদ শ্রী গৌরব তপাদারকে আমাদের পাশে থাকার জন্য। গিয়ে কিছু লাভ হবে কি স্যার? ড্রয়ারটা টানতে টানতে বলল চয়ন। হ্যাঁ, এ যা রিপোর্ট দেখছি সর্বোচ্চ আর ওই 3 থেকে 4 মাস। তাহলে স্যার? রিপোর্টটা হাতে নিয়ে বলল চয়ন। ডক্টর চৌধুরী হাসতে হাসতে বললেন, মানুষ একদিন মরবে বলে কি হাসে না? হ্যাঁ। তারপর হাতে স্যানিটাইজার স্প্রে করতে করতে বললেন, দেখো জয়ন, পারলে একমাত্র তুমিই পারবে, তাই তোমাকে বলা। আচ্ছা স্যার, আপনি যখন বলছেন ঠিক আছে। নিজেকে গুছিয়ে নিল চয়ন। তারপর রিপোর্টটা হাতে নিয়ে বেরোতে গিয়েও একবার ঘুরে এলো। তারপর একটু আমতা আমতা করে বলল, স্যার মানে ওনার বাড়িতেই যেতে হবে? উনি এখানে আসতে পারবেন না? দেওয়ালের হুক থেকে গাড়ির চাবিটা নিতে নিতে ডক্টর চৌধুরী বললেন, কেন বলো তো? এনি প্রবলেম? না মানে স্যার তেমন কিছু না। আসলে বাড়িতে মহিলা একা থাকেন, আর মানে বয়স্ক হলে না হয়, কিন্তু রিপোর্টে তো 32 বলছে। মানে মানে সবই তো বোঝেন স্যার, দিনকাল ভালো না। কথাটা বলেই ডক্টর চৌধুরীর দিকে তাকাতেই চয়ন বুঝল ওনার চোয়াল কঠিন হয়ে গেছে। ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাচ্ছে বুঝে আর কথাটা বলা শোভনীয় হয়নি বুঝতে পেরেই চয়ন সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলল, আসলে এখনো 36 বছর বয়সেও ব্যাচেলার ভালোই আছি, কিন্তু যদি বেড়ালের শিকে ছেড়ে লাইফে যদি কোনো টুরু লাভ ঢোকে তবে তো মরেই যাব স্যার। হো হো করে হেসে ফেললেন ডক্টর চৌধুরী। তারপর পিঠটা চাপড়ে দিয়ে বললেন, তাই বলো, মজা করছিলে? তুমি আমার নিজের হাতে করে নিজের আদর্শে গড়া ছাত্র, তোমার কাছে তো এরকম কথা আশা করিনি, তাই একটু। তাহলে স্যার অ্যাড্রেসটা? এইসব জিনিসগুলো গোছাতে গোছাতে জিজ্ঞেস করল চয়ন। বোকার মতো হেসে ফেলে মাথা চুলকাতে চুলকাতে ডক্টর চৌধুরী বললেন, ওহো হো, এই রে, ভুলেই গেছি। দাঁড়াও, রিসেপশনে অমিতকে ইন্টার করলে বলে দিই তোমাকে বলে দিতে। স্যারের এই ভঙ্গি দেখে নিজেও হেসে ফেলল চয়ন। তারপর প্রতিবারের মতো বেড়ানোর আগে প্রণাম করল। বিপত্নিক মানুষ ডক্টর চৌধুরী কারোরই প্রণাম নেন না, শুধুমাত্র এই চয়ন ছাড়া। প্রণাম করে যখন চয়ন মাথা তুলল তখন তার হাত দুটো ধরে তিনি বললেন, দেখো চয়, তোমার মতো কেমোথেরাপিস্ট আমার পরিচিতদের মধ্যে অন্তত কেউ নেই। সেবারে ওই 1.5 বছরের শিশুটাকে পর্যন্ত তুমি বাঁচিয়ে তুললে। এই মেয়েটার মুখটা দেখেই আমার এমন মায়া পড়ে গেল, তাই তোমাকে রেফার করলাম। তারপর পিঠটা চাপড়ে বললেন, ইউ টার্ন দ্য পয়জন ইন্টু নেক্টার। আচ্ছা, এসো তাহলে, পারলে তুমিই পারবে। আলতো করে হেসে ঘর থেকে বেরিয়ে এলো চয়ন। হসপিটালের করিডোর ধরেই হেঁটে আসতে আসতে হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা সিম কোম্পানির, তাই কেটে দিয়ে অমিতির দিকে এগিয়ে গেল সে। কিন্তু তার মনে একটা ব্যাপার খচখচ করছে। মহিলার কি আদৌ ব্রেস্ট ক্যান্সার হয়েছে? রিপোর্টে তো তাই বলছে, কিন্তু তার শোন, 26-27 নাম্বার চেম্বারটা যেন কোনোদিন খুলবি না। মর্গের ঝাপসা সোডিয়াম ভ্যাপার ল্যাম্পের আলোয়
চেয়ারে মুখোমুখি বসেছিল সায়ন আর ভুবন কাকা। সায়ন প্রথমটা একটু হকচকিয়ে গেল, তারপর একটু ফাজলামি মেরে জিজ্ঞাসা করল, কেন, ওখানে কি কাঁচা বাদাম ভরে রেখেছো নাকি ভুবন কাকা? হ্যাঁ, কথাটা শুনেই ভুবন কাকার মতো শান্ত মানুষটাও যেন অগ্নিশর্মা হয়ে উঠল। অশ্রাব্য কিছু গালিগালাজের পর আবার নিজেই চুপ করে গেল। সায়নের বিরক্ত লাগলো খুব। এতটুকু ইয়ার্কির জন্য এরকম ভাষা কেউ ইউজ করে? তাই পকেট থেকে ফোনটা বের করে রিমিকে ফোন করতে গেল। ডায়াল বাটনটা টিপতে যাবে তখনই ভুবন কাকা ধীর স্বরে বলল, এই রাগ করিস না। এই শোন শোন, তাহলে আজ থেকে ধর আমার ছুটি, দেশে চলে যাচ্ছি। এখন তো তুই থাকবি এই মর্গের দায়িত্বে। রাতের ডিউটি, কতদিন কত কিছু দেখবি। হ্যাঁ, আমিও দেখেছি, কিন্তু ভয় পেলে চলবে না। পকেট থেকে একটা বিড়ি বের করে কানের কাছে দুবার ঘুরিয়ে ফস করে ধরিয়ে বলল, দেখো সায়ন, এই ধরো তুমি যদি বি বা এর গার্ড হতে, হ্যাঁ, তাহলে তোমাকে কিছুই জানাতাম না। কিন্তু তোমাকে নাইট ডিউটি দিতে হবে এই 26-27 রুমটায়। একটা বড় টান দিয়ে ভুবন কাকা আবার বলা শুরু করলেন, এই রুমটার কিন্তু কোনো নাম নেই। মানে এটা আসলে এই বেওয়ারিশ লাশেদের মর্গ। বাইরের লোক এটাই জানে, কিন্তু আমাদের মতো যারা পুরনো স্টাফ, তারা এটাকে চেনে 26-27 ঘর বলে। এই নামটা দেওয়া হয়েছে ওই 26-27 চেম্বারের জন্য। সায়নের গলা শুকিয়ে গেছে। সে প্রথম থেকেই আন্দাজ করেছিল এই ঘরে নির্ঘাত কিছু গন্ডগোল থাকবে, না হলে বাকি রুমগুলোর জন্য উপরতলায় মোট একটা গার্ড, আর আন্ডারগ্রাউন্ডে শুধু এই একটা রুমের জন্য একজন স্পেশাল গার্ড, তাও আবার প্রায় দ্বিগুণ মাইনের। প্রথম প্রথম সায়ন ভেবেছিল সব রকম মর্গেই ওরকম একটু বদনাম থাকে, এতেই অতটা। আর তাছাড়া টাকার পরিমাণটা অনেকটাই বেশি। এখন তার আর রিমির প্রচণ্ড টাকার দরকার। ওদের বাড়ি থেকে তাদের বিয়ে মেনে নেবে না, তাই পালিয়ে বিয়ে ছাড়া উপায় নেই। তাই মরাদের সাথে রাত কাটাতে হলে এত ভয় পেলে চলবে না। নেহাতি পেটের দায়ে পড়ে তাকে এ কাজ নিতে হয়েছে, না হলে কলেজে ইংলিশ অনার্সের সেকেন্ড ইয়ার অবধি পড়েও। কিন্তু এসব ভাবনা মাথা থেকে উড়ে গেল তার। কানে আসতে লাগলো ভুবন কাকার কথাগুলো। তুমি হয়তো ভাবছো সব মর্গেই এরকম বদনাম থাকে, কিন্তু এই মর্গের ক্ষেত্রে ব্যাপারটা বেশ রহস্যজনক। আমি নিজেও এত বছর কাজ করেও ঠিক জানি না ওই চেম্বার দুটোয় কি আছে। যখন এই প্রথম প্রথম এই কাজে আসি, তখন আগ্রহ ছিল খুব, কিন্তু পরে আর বিপদের কথা ভেবে ওই পথে পা বাড়াইনি। তবে একবার একটা কথা শুনেছিলাম আমার আগে যে ডিউটিতে ছিল তার কাছে। চরম উৎকণ্ঠায় সায়নের গলা শুকিয়ে এসেছে। ফিসফিস করে সে বলল, কি হয়েছে কাকা? এই ঘরটার ব্যাপারে তুমি কি কি শুনেছো? 26 নম্বর চেম্বারটায় একটা মেয়ের লাশ আছে। সে তো থাকতেই পারে। একেবারে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল সায়ন। একটা মেয়ের লাশ বলেছি, মেয়ের পুতুল নয় যে ফাজলামি মারবি। বিড়িটা ফেলে দিয়ে বলল ভুবন কাকা। সায়নের মুখ থেকে একটা বিশ্রী গালাগাল প্রায় বেরিয়েই আসছিল, কিন্তু তার আগেই ভুবন কাকা বললেন, আমার আগে যে ডিউটিতে ছিল সে আমাকে বলেছিল এটা। তার আগে একটা পাঞ্জাবিদের ছেলে ডিউটিতে ছিল। সে এক রাতে একটা ছায়া মূর্তি ওই দরজা দিয়ে ঢুকে আসতে দেখে। ঘরের ওই দৃশ্য দেখেই ও ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন ওই চেম্বারটার সামনেই ওর অচেতন দেহটা পাওয়া যায়। ওই পাহাড়ের মতো চেহারা যেন শুকিয়ে গিয়েছিল মাত্র কয়েকটা ঘন্টায়। চেম্বারটা খোলাই ছিল, আর তখনই যারা এই মর্গের স্টাফ তারা দেখেছিল লাশটাকে। একটা নিঃশ্বাস ছেড়ে ভুবন কাকা বলল, যা জানি সেগুলোই বললাম।
তারপরে গলায় ঝুলানো মোবাইলটাকে টিপে সময়টা দেখে নিল। চ, এবার আমি উঠি তাহলে, আমার ট্রেন আছে 9:30। কলিং বেলের শব্দটা বেশ মিষ্টি, বেশ একটু অন্যরকম লাগলো চয়নের। বেলটা আর একবার বাজাতে যাচ্ছিল, ঠিক তখনই দরজাটা খুলে গেল। একটি মহিলা দরজা খুলে দিলেন, তারপর এক গাল হেসে বললেন, হো, আপনি দিদিমণির কেমোর জন্য এসেছেন? চয়ন একটু আলতো হেসে সম্মতি সূচক মাথা নাড়ল। মহিলাটি তার হাতের ন্যাকড়াটি পেছনে নিয়ে একটু বোকা বোকা করে হেসে বললেন, আসুন দাদাবাবু, দিদি ওপরেই আছেন। ঘরে ঢুকল চয়ন। বেশ ছিমছাম সুন্দর ঘর। ডান দিকে সিঁড়ি দিয়ে উঠেই বাধারে একটা ঘর। মহিলাটি ওই ঘরটার দিকে ইশারা করে যেতে বললেন। ঘরের দরজাটা বাইরে থেকে ভেজানো ছিল। মৃদু টোকা দিতেই ভেতর থেকে একটা সুমধুর অথচ ব্যক্তিত্বপূর্ণ মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, আসুন, ভেতরে আসুন। দরজা খুলতেই সকালের নরম মিষ্টি আলো মাখা ঘরটা চোখে পড়ল চয়নের। আর বিছানার দিকে তাকাতেই যেন মুহূর্তের জন্য থমকে গেল চয়ন। মনের ভেতর কলেজ সোশ্যালে গাওয়া সে গানটার কথা মনে পড়ে গেল। বিছানার কোলে একটা বালিশ নিয়ে তার উপর ল্যাপটপটা নিয়ে কিছু সিনেমা বা ভিডিও জাতীয় কিছু দেখছে মেয়েটি। চয়ন ঘরে ঢুকতেই কোল থেকে ল্যাপটপটা নামিয়ে রাখতে যেই যাবে, ঠিক তখনই তার মাথাটা হঠাৎ করে কেমন যেন পাক খেয়ে গেল। টাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তেই হাতের সামনে চয়নকে আবিষ্কার করে সঙ্গে সঙ্গে তাকে আঁকড়ে ধরল মেয়েটি। একেবারে মুখটা তার মুখের কাছে আসায় চয়নের মনে হলো একে সে যেন বহু যুগ ধরেই চেনে। শরীরের ভেতর জ্বালা পোড়া বা কষ্টের জন্য শরীরটা কিছুটা দুর্বল ও রুগ্ন দেখাচ্ছে ঠিকই, কিন্তু সুঠাম নারী গঠনটা এখনো বজায় আছে। ছোট কচিপাতা যেমন তিরতির করে সকালের হাওয়ায় কেঁপে ওঠে, ঠিক তেমনি চয়নের কোলে থাকা অবস্থায় তার চোখের পাতাগুলো কাঁপছে। মেয়েটির নিঃশ্বাসের শব্দটাও যেন সুরের তারে বাধা বলে মনে হলো চয়নের। কিন্তু চকিতেই মনের এই দুর্বলতাকে সরিয়ে ফেলল সে যা করছে তা হয়তো ঠিক নয়। এই মহিলা চিকিৎসার জন্য এসেছে, এসব তার মানায় না। মেয়েটির জ্ঞান ফিরেছে। সে এতক্ষণ হাতটা আঁকড়ে ধরেছিল, এরপর জ্ঞান ফেরার পর লজ্জা পেয়ে ছেড়ে দিয়েছে। তারপর অগোছালো হয়ে ওঠা পোশাকটাকে ঠিকঠাক করে নিতে যখন গেল, তখন নিজের অজান্তেই চয়ন বলে উঠল, আরে আপনি এত ব্যস্ত হবেন না, এত লজ্জার কি আছে? কিন্তু মনের আবেগে কথাগুলো বলেই লজ্জায় লাল হয়ে গেল চয়নের ফর্সা মুখটা। মেয়েটি এতক্ষণে তার মুখের দিকে তাকালো। একটা শান্ত সৌম্য মুখ, সুঠাম গঠন, মাথার চুলগুলো কোকড়ানো। সঙ্গে সঙ্গেই তার মনে পড়ে গেল সেও এত সুন্দরী দেখতে ছিল। কিন্তু মুহূর্তের ভগ্নাংশে সেই অন্ধকার ঘরে মোমবাতির আলোয় হাত পা বাঁধা অবস্থায় স্ট্যান্ডিংয়ের ভেতরে নগ্নভাবে শোয়া অবস্থায় তার উপর চলতে থাকা সেই নারকীয় বিকৃত যৌন অত্যাচারগুলোর কথা মনে পড়ে গেল তার। সে এবং তার দলের লোকেরা তখন শয়তান উইন্ডিগোর শক্তি পাওয়ার উল্লাসে তাকে ভেট হিসেবে ব্যবহার করে চলেছিল। একবার ভাবিনি। এখন একটু ঠিক লাগছে কি? ব্যক্তিটির প্রশ্নে চমক ভাঙল শ্রেয়ার। একটু মিষ্টি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আসলে হঠাৎ করে মাথাটা তুললাম তো, তাই একটু ঘুরে গেল। বুঝলাম, ঘুমটুম তো বিশেষ হয় বলে মনে হচ্ছে না। চয়ন কথাটা মজার ছলেই বলল। মেয়েটা তার শূন্য দৃষ্টি নিয়ে বলল, যদি নিজের জীবনে বীভৎস কিছু ঘটনা ঘটে আর সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়, তাহলে কি আর রাতে ঘুম আসা সম্ভব? তারপর নিজেকে গুছিয়ে নিয়ে বলল, ও সরি, আপনি মনে হয় কিছু বলছিলেন। চয়ন একটু হকচকিয়ে গেল, তারপর মনের প্রশ্নটা চেপে বলল, দেখি দেখি আপনার আপনার চোখটা একটু দেখি। একটু ঝুঁকে চোখের নিচের অংশটা টেনে দেখল চয়ন, তারপর বলল, ঘুমটা তো প্রয়োজন ম্যাডাম, শরীরে দুর্বলতার ছাপ যে স্পষ্ট। শ্রেয়ার একদম কাছে বসে আছে চয়ন। তার গায়ের
জেন্স পারফিউমের গন্ধটা নাকে আসছে শ্রেয়ার। ভেতরটা যেন কিছু একটার জন্য আনচান করছে। হঠাৎ মুখ ফসকে শ্রেয়া জিজ্ঞাসা করে বসল, আপনি ব্যাচেলার? এরকম প্রশ্ন অতর্কিতে শুনে চয়ন ভাবল এটা কি পুরুষকে কাছে পাওয়ার দুর্বলতা নাকি। কে আর এই মুখ দেখে বিয়ে করতে চায় বলুন তো? কথাটা শুনে লজ্জাটাকে একটু সরিয়ে ওর মুখের দিকে তাকাতে যায় শ্রেয়া, আর তখনই দেখে চয়নও ঠিক তার দিকেই একটা গভীর মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই আলোর গতির থেকে অনেক দ্রুত কিছু যেন আদান প্রদান হয়ে গেল দুটো চোখের দৃষ্টির মধ্যে দিয়ে। আমি হলে কিন্তু ভেবে দেখতাম। হেসে বলে উঠল শ্রেয়া। পূর্বের দৃষ্টি নিক্ষেপ মাঝের কঠিন দেওয়ালটা ভেঙে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। তাই চয়ন লাজুক গলায় বলল, না মানে, তাহলে তো নিজেকে ভাগ্যবান বলে মনে করব। ওথেলোর স্টাইলে প্রপোজ করছেন যে। খিলখিল করে হেসে উঠল শ্রেয়া। লজ্জা পেয়ে যায় বাইরে আপাত রাশভারী হিসেবে পরিচিত কেমোথেরাপিস্ট চয়ন। এরে, আপনার নামটাই তো জানা হলো না। মাথা চুলকে ইতস্তত করে বলল চয়ন। ডেস্টিমোনা। ছোট্ট উত্তর দেয় শ্রেয়া। কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকায় চয়ন, তারপর হো হো করে হেসে ওঠে। পারেনও বটে আপনি। যাই হোক, পরিচয়টা কিন্তু এখনো পেলাম না ম্যাডাম। শ্রেয়া, শ্রেয়া ব্যানার্জি। আর আপনার? ওথেলো। বলুন না, ইয়ার কি করবেন না। আদুরে গলায় জিজ্ঞেস করল শ্রেয়া। চয়ন অবাক হয়ে গেল। মনে হলো যেন কত শতাব্দী ধরেই না সে চেনে এই মেয়েটিকে। চয়ন সাহা। কথা শেষ হতেই কাজের মহিলাটি ট্রেতে নিমকি আর চা দিয়ে যায়। ছোটখাটো কিছু চিকিৎসা নিয়ে কথা বলতে বলতেই ফোনটা বেজে উঠল চয়নের। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। কলটা রিসিভ করে জানলার দিকে চলে গেল সে। হাত নেড়ে কাউকে কিছু একটা বোঝাচ্ছে চয়ন। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে শ্রেয়া। সে কোনোদিন কল্পনাই করেনি যে একজন এইভাবে একেবারে তার মনের মতন হয়ে তার জীবনে আসবে। চয়নের চোখের ভাষাতে সে একটা নিশ্চিত আশ্রয় খুঁজে পেয়েছে। সে খুব ভালো করেই জানে তার হাতে আর খুব বেশি হলে 6 মাস সময় আছে, কিন্তু আদৌ কি সেটা আছে? প্রতি রাতেই মনে হয় এই বুঝি শেষ রাত, কিন্তু তা ফুরিয়ে যাওয়ার আগে অন্তত একবার ভালোবাসার আস্বাদ সে পেতে চায়। তার জীবনের অভিশপ্ত দুঃস্বপ্নগুলোকে উগড়ে দিতে চায় তার প্রেমাস্পদের কাছে। সে বলে যেতে চায় সবাই যেটাকে ক্যান্সার ভাবছে সেটা আসলে তা নয়। তার এই যন্ত্রণার ইতিহাস যেভাবেই হোক তাকে বলে যেতেই হবে। আপনার ফোনের রিংটোনটা দারুণ তো। গায়ের চাদরটা সরাতে সরাতে বলল শ্রেয়া। একটু লাজুক মুখে চয়ন বলল, না মানে, এটা জেমসের একটা গান, আমি আমার মতো গিয়ে রেকর্ড করেছি। আপনি গান করেন? ওই আর কি, তবে সেটা গান থাকে না, ওই GUN গান হয়। ওই গান আর গানের ব্যাপারটা গুলিয়ে যায় আর কি, বুঝলেন? কি যে বলেন, আমি তো ভাবলাম ওটা কোনো গায়কের গলা। অসাধারণ গানের গলা আপনার। একই রকম মুগ্ধতা নিয়েই বলে শ্রেয়া। তারপর হঠাৎ করে চয়নের হাত দুটো ধরে বলল, আপনার কাছে দুটো রিকোয়েস্ট করব, দুটোই রাখতে হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই, বলুন বলুন। তবে তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। ঘাড়টা নাড়িয়ে বেশ মিষ্টি করে বলে শ্রেয়া। চয়নও সুন্দরভাবে হেসে বলে, বলুন। আপনার বাড়িতে কে কে আছেন? মাথা নিচু করে একটা বেদনাদায়ক হাসির সাহায্য নিয়ে চয়ন বলল, আসলে আমি অনাথ। ডক্টর চৌধুরী, মানে যিনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে হসপিটালের পাশে একটা ভ্যাটের কাছে ছোটবেলায় কুড়িয়ে পান, বুঝলেন? তখন আমি বসে বসে ডেনরাইটের নেশা করছিলাম। তারপর থেকে তিনি মানুষ করেন, তবে দত্তক নেননি। আমি আমার মতো আলাদা একটা ফ্ল্যাটে থাকি। এক কথায় আমার কেউই নেই, বলতে পারেন সেটা। ও।
কথাটা এমন করে বলল মেয়েটা যেন চয়ন স্পষ্ট বুঝতে পারল সত্যি সে কষ্ট পেয়েছে। তাই ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বলল, কিন্তু এখন তো একজন আছে। কে? উত্তরটা পাওয়ার জন্য অধীর হয়ে উঠল শ্রেয়া। ফোনটা পকেটে ভরে শ্রেয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুমি। কথাটা শুনেই হাউ হাউ করে কেঁদে ফেলল শ্রেয়া। তারপর জাপটে ধরল চয়নকে, বাচ্চারা যেমন করে আঁকড়ে ধরে ঠিক ঠিক সেইভাবে। চয়ন অনুভব করলো তার বুকের কাছে জামাটা ভিজে যাচ্ছে, কিন্তু এই ভেজা জল যেন সিক্ত করছে তার হৃদয়। লাভ এট ফার্স্ট সাইট কি সে তা জানতো না, কিন্তু প্রথম দেখাতেই কারো দায়িত্ব নেবার ভাবনা যদি মনে আসে, তবে সেটাকে কি বা নাম দেওয়া যায়? মিনিটখানিক পরে কান্না থামিয়ে চয়নের বুকেই মাথা গুজে শ্রেয়া বলল, রিকোয়েস্ট রাখবি তো? বলেই দেখুন না। তার দুর্বল শীর্ণ শরীরটাকে বিছানায় শুয়ে দিতে দিতে বলল চয়ন। শ্রেয়ার চোখের তলায় কালি। প্রথম দেখাতে এইভাবে ভেঙে পড়া বাঁধ ভাঙা কান্না, এই সব কিছুতেই চয়নের প্রথম থেকেই মনে হয়েছিল শ্রেয়ার জীবনের ইতিহাসে বড় কোনো একটা অন্ধকার অধ্যায় আছে, যেটা সে কাউকে বলতে পারছে না। তিনকুলি কেউ নেই তারও, আর তাই হয়তো এইভাবে আঁকড়ে ধরেছে চয়নকে। ভাবনায় ছেদ পড়ল হাতের উপর চাপ অনুভব করে। শ্রেয়া তার হাতটা জড়িয়ে ধরেছে, তার চোখগুলো ছলছল করছে। কান্না ভরা গলায় সে বলল, আমাকে ছেড়ে কোথাও যেতে দেব না। চয়ন শ্রেয়ার শরীরটা হালকা আলিঙ্গন করে বলল, কে যেতে চেয়েছে? দিদি, তোর কথা ভুলে গেল নাকি রে? সুমিত জিজ্ঞাসা করল রিমিকে। দিদি অনেকক্ষণ ধরেই খাতার পেছনের মলাটে আঁকি বুকি করে চলেছে। সুমিত দেখেই বুঝতে পেরেছে দিদি মনে হয় সায়নদাকে নিয়ে চিন্তা করছে। সে সবটাই জানে সায়নদা আর দিদির সম্পর্কটা নিয়ে। সে দিদিকে খুব ভালোবাসে, তাই বাড়িতে কিচ্ছুটি বলেনি। সে জানে বাড়িতে এমনিতেই দিদির বিয়ের দেখাশোনা করছে। এই অবস্থায় যদি কিছু জানতে পারে তাহলে তো একেবারে মেরেই ফেলবে। ওসব ভেবেই দিদির দিকে তাকিয়েছিল, কিন্তু আজকে হঠাৎ দিদিকে দেখে মনে হলো সায়নদা ফোন করেনি বলে দিদির মনে হয় চিন্তা হচ্ছে। মুখটাও কেমন শুকিয়ে গেছে। আসলে মর্গের চাকরি তো, প্রচুর চিন্তা হয়। সে অবশ্য একটু অন্যরকম চিন্তা ভাবনা করে। সবসময় তার ভয় হয় সায়নদার যেন কোনো ক্ষতি না হয়। এই মর্গটা খুব একটা ভালো নয়, সেটা রকি সেদিন গল্প করতে করতে বলছিল। ছেলেটা এসব খবর খুব রাখে। আবার এখনো ফোন করলো না কেন কে জানে। নিজের মনেই বিড়বিড় করল রিমি। তুই একবার করে দেখ না, হয়তো কাজের চাপে করতে পারেনি। সুমিত আশ্বস্ত করার চেষ্টা করল দিদিকে। ভাই, তোকে একটা কথা বলছি। রিমি থমথমে গলায় বলে। সুমিত জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়েছিল দিদির দিকে। জানিস তো, ওর এই চাকরিটা ওরকম জায়গায় বলে ওকে একটা মাদুলি দেব ভেবেছিলাম, কিন্তু দেখতেই তো পাচ্ছিস ঘর থেকে আমায় বের হতে দিচ্ছে না। তাই ওকে মাদুলিটা দিতে পারলাম না। তাই বড্ড চিন্তা হচ্ছে রে, কেন জানি না মনটা খুব কু ডাকছে। না না, তুই চিন্তা করিস না দিদি, আমি একটু বাদেই তোর ফোনটা নিয়ে বাইরে যাব, আর আমি ফোন করে কথা বলে তারপর তোকে সবটা বলবো। তাও একবার ফোনটা করে দেখি। ভালো লাগে না আমার। বলেছিলাম ওখানে চাকরি নিস না, কোনো কথা শুনলো না। কাঁদো কাঁদো মুখে বলল রিমি। আরে তুই চিন্তা করছিস কেন? তুই ফোনটা করে দেখ না তাহলে। দিদিকে আশ্বস্ত করার চেষ্টা করে সুমিত। সুমিতের কথা শেষ হওয়ার আগেই রিমি সায়নের নাম্বারে আঙুল ছোঁয়ায়। ফোনটা রিং হয়ে হয়ে একটি যান্ত্রিক শব্দ শোনা গেল। সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল রিমির মুখটা। ভাইয়ের দিকে তাকিয়ে দেখল তার মুখ রক্ত শূন্য হয়ে গেছে। একটু গরম জল করে দেবো হট ওয়াটার ব্যাগে? ডাইনিং থেকে বলল চয়ন। না, আপনি শুনুন, এখানে আমার কথা আছে। বিছানা থেকেই বলল শ্রেয়া। নিচের দরজাটা লক করে চয়ন তার কাছে এলো। রাত প্রায় 9:30। হোম ডেলিভারির কাছ থেকে সে আজকের মতো খাবার নিয়েছে। আর মিনু মাসি, মানে যে মহিলা চয়নকে দরজা খুলে দিয়েছিল,
তাকে এরপর থেকে আর আসতে না করে দিয়েছে। চয়ন দিয়ে যাওয়া খাবারগুলো গরম করতে করতে ভাবছিল আজ সকালেও সে জানতো না তার জীবনে এরকম একটা দায়িত্ব নিতে হবে। খাবার দুটো থালাতে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে গেল চয়ন। শ্রেয়া দরজার দিকেই তাকিয়েছিল। চয়নকে আসতে দেখে একটা মিষ্টি হাসলো। খুব খাটাচ্ছি না আপনাকে? ধুর, কি যে বলেন, এত ভালো একজন বন্ধু পেয়েছি। শুধুই কি বন্ধু? আপনার কি মনে হয়? আচ্ছা, আমার ক্যান্সারের স্টেজটা নিয়ে আপনার কি মনে হয়? বেশি দিন জ্বালাবো না মনে হয়, তাই না? এরকম কথা আর একদম বলবেন না। তবে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? মনের প্রশ্নটাকে আর চেপে রাখতে পারে না চয়ন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে আপনি কি বলবেন। মাথাটা নামিয়ে বিছানার চাদরটাকে আঙুলে পাকাতে পাকাতে বলল শ্রেয়া। হ্যাঁ, মানে রিপোর্টে তো আপনার ব্রেস্ট ক্যান্সারের কথা বলা হয়েছে, কিন্তু আচ্ছা, আপনি বেস্টিয়ালিটির মানে জানেন? সরাসরি চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল শ্রেয়া। একটা মেয়ের কাছে এরকম একটা কিছুর প্রসঙ্গ নিয়ে আলোচনার কথা ভেবেই হক চুকিয়ে গেল চয়ন। মেয়েটা চয়নের এই অস্বস্তিটাকে বুঝতে পেরে বলল, খাবারটা খেয়ে নিয়ে চলুন, তারপর আপনাকে অনেক কথা বলার আছে। খাওয়ার আগে বলতে আরম্ভ করলে আর খাওয়াই হবে না। এত কষ্ট করে আপনি খাবারগুলো গরম করলেন। বলি মিষ্টি একটা হাসি হাসলো মেয়েটা, কিন্তু তার চোখের কোণায় একটা আতঙ্ক যেন ঝিলিক মেরে গেল। আচ্ছা, আপনার দ্বিতীয় রিকোয়েস্টটা কি? রুটিটাকে ছোট টুকরো করে ছিঁড়তে ছিঁড়তে শ্রেয়া মুখের দিকে তাকিয়ে মিষ্টি একটা ম্লান হাসি দিয়ে বলল, এটা কিন্তু প্রথমটার মতো অত শক্ত নয়, বাট ম্যান্ডেটারি। বলি দেখুন না, শক্ত সোজার প্রশ্ন উঠছে না। ওই গানটা আমাকে শোনাতে হবে, গোটা গানটা। যতবার চাইবো ততবারই শোনাতে হবে, পারবেন? শেষ রুটিটা থালায় ফেলে রেখে নামতে যাচ্ছিল শ্রেয়া। তার হাত থেকে ওটা নিয়ে চয়ন বলল, আপনি বসুন বসুন, আমি থালাটা নামিয়ে এসে আপনাকে বেসিনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বাধ্য মেয়ের মতো বলল শ্রেয়া। বেসিনে থালাগুলো নামাতে নামাতে চয়নের বারবার মনে হচ্ছিল রাত যত বাড়ছে শ্রেয়ার মধ্যে একটা আতঙ্ক যেন পুঞ্জীভূত হয়েই চলেছে। হাতটা ধুয়ে বেডরুমে এলো চয়ন, তারপর বলল, নিন, এবার আমার কাঁধে ভর দিয়ে চলুন। জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো শ্রেয়া। ডাইনিং দিয়ে যেতে যেতে শ্রেয়ার গায়ের মিষ্টি গন্ধ তার নাকে এলো। সঙ্গে সঙ্গে মুখটা নামালো নিচের দিকে। দেখল শ্রেয়া তার দিকেই তাকিয়ে আছে। তাদের মাঝের দূরত্বটা অনেকটা কমে গেছে। দুজনের নিঃশ্বাসের শব্দ তারা শুনতে পাচ্ছে। চুম্বন থেকে নিজেকে ছাড়ালো তারা, যদিও তাদের কারোরই ইচ্ছা ছিল না। এরপর কিন্তু আমাকে আর ফেলে যেতে পারবেন না। হাতটা ধুতে ধুতে বলল শ্রেয়া। বলেছি না, যেতে চাইও না। মাথার চুলটায় হাত বুলিয়ে দিয়ে চয়ন বলে। তারপর তোয়ালিটা এগিয়ে দিয়ে বলে, শুনুন, আমার হাতটা ধরে ঘরে চলুন। ঘরে পৌঁছেই ঘড়ির দিকে তাকালো শ্রেয়া। ব্যাপারটা চোখ এড়ালো না চয়নের। বিছানায় বসিয়ে গায়ে চাদরটা ঢাকা দিতে দিতে চয়ন বলল, বলুন, কি বলবেন বলছিলেন? হ্যাঁ, ছোট্ট উত্তর দিয়ে নিজেকে একটু গুছিয়ে নিল শ্রেয়া। দেখুন, আমার যেটা হয়েছে সেটা ক্যান্সার নয়, এটা হলো ডেমনিক পজিশন। ঘরের ভেতর বাজ পড়লেও মনে হয় কম অবাক হতো চয়ন। ব্যাপারটা সম্বন্ধে একটু হলেও ধারণা আছে চয়নের। এমিলি বোসের এক্সরসিজম নিয়ে যে সিনেমাটা সেটা দেখেছে সে, কিন্তু তা বলে শ্রেয়ার মানে? সবটাই বলছি। বলি একটা শূন্য দৃষ্টি নিয়ে যেন অতীতের কোনো এক অন্ধকার স্মৃতি রোমন্থন করে বলতে শুরু করলো সে। আমি তখন কম্পিউটার সায়েন্স নিয়ে যাদবপুরে পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ার। তখনই একদিন বন্ধুদের কাছে শুনলাম থার্ড ইয়ারের টপ স্টুডেন্ট মলয় আমাকে পছন্দ করে। এক ভ্যালেন্টাইন্স ডেতেও আমাকে প্রপোজ করলো। ওকে না করার কোনো কারণই ছিল না। প্রচুর মেয়ে ওকে পছন্দ করত, কারণ ওই রকম সুপুরুষ, ইন্টেলিজেন্ট আর কেউই ছিল না কলেজে। বলে একটু চুপ করে যায় শ্রেয়া। তারপর আবার বলে, আপনাকে যেটার মানে জিজ্ঞাসা করলাম
বললেন না যে? মুখটা নামিয়ে চয়ন বলল, মানে মানুষ যদি তার নিম্ন শ্রেণীর কোনো জীবের সাথে যৌন সংসর্গে লিপ্ত হয়। কথাটা শেষ করতে দিল না শ্রেয়া। বলল, কিন্তু কেন মানুষ এরকম ঘৃণ্য বিকৃত কাজ করে বলুন তো? এ এটা তো। আবারও কথাটা শেষ হওয়ার আগেই নিজের মনেই শ্রেয়া বলে চলল, এটা আসলে অকাল্টিস্টদের শয়তানের আরাধনা করার একটা পদ্ধতি। অকাল্টিস্ট কাদের বলে জানেন? বাধ্য হয়েই মাথা নাড়তে হয় তাকে। সে কিছুই বুঝতে পারছে না এসব কি বলে চলেছে সে। দেখুন, যারা শয়তানের আরাধনা করে তাদের বলে অকাল্টিস্ট। আপনি হয়তো ভাবছেন, তো এর সাথে আমার কি সম্পর্ক? চয়নের কিছু উত্তর দেওয়ার আগেই শ্রেয়া বলতে থাকে, আমি যখন প্রথম মলয়ের সঙ্গে সম্পর্কে আসি তখনও কিছুই জানতাম না। পরে ধীরে ধীরে জানলাম ও আসলে একজন অকাল্টিস্ট। আমি ওকে যতটাই ভালো ভেবেছিলাম, ও ঠিক তার সহস্রগুণ নিষ্ঠুর বিকৃত ডেভিল বস। একটা ঢোক গিলে আবার ঘড়ির দিকে তাকিয়ে শ্রেয়া বলে, ওরা আসলে স্যাটানের সাধনা করতো না, ওরা আরও ভয়ঙ্কর অতিপ্রাকৃত ক্ষমতা সম্পন্ন ডেভিল বস উইন্ডিগোর আরাধনা করত। স্যাটানের মুখটা যেমন ভেড়ার মতো, ঠিক সেই রকম উইন্ডিগোর মুখটা বুনো হরিণের মতো। চয়ন কোনো কিছুই বুঝতে পারছে না কি বলছে এসব শ্রেয়া। তবে একটা জিনিস সে বুঝতে পেরেছে, এগুলোর মধ্যে লুকিয়ে আছে শ্রেয়ার এ রোগের কারণ। আরও একটা জিনিস তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে, ঘড়ির কাঁটা যত রাত 12টার দিকে এগোচ্ছে, শ্রেয়া যেন ভেতরে ভেতরে ততই ছটফট করছে এবং আজ রাতেই কোনো একটা বিভৎস দৃশ্যের সাক্ষী হতে হবে তাকে। এই কথা বারংবার তার অন্তিম ইন্দ্রিয় জানান দিচ্ছে। এইসব ভাবনায় ছেদ পড়ল শ্রেয়ার কথাগুলো কানে আসতে। এক টানা সে বলেই চলেছে, আমাদের এই হিন্দু তন্ত্র সাধনায় যেমন বিভিন্ন উপাচার প্রাধান্য পায়, যেমন বিভিন্ন অশুভ জিনিস, এই ধরুন কালো পায়রা, মানুষের চুল, বিভিন্ন মুষ্টিকরণ মন্ত্র, এই রকম। কিন্তু অকাল্টিস্টদের ক্ষেত্রে শয়তানের আরাধনার প্রাধান্য পায় বিভিন্ন বিকৃত যৌনাচার। সেটা যত ভয়ঙ্কর আর বিকৃত হবে, অশুভ শক্তি লাভের সম্ভাবনা ততই বাড়বে। আপনি এত কিছু জানেন কি করে? আপনি কি ওই দলে ছিলেন? জিজ্ঞাসা করল চয়ন। শ্রেয়া চয়নের মুখের দিকে একবার তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। চয়ন স্পষ্ট দেখতে পেল কোলের কাছে সাদা চাদরটাকে এক একটা জলের ফোঁটা ভিজিয়ে দিচ্ছে। চয়ন মাথায় হাত বোলানোর জন্য এগিয়ে যেতে গেল, ঠিক তখনই হঠাৎ করে একটা বিভৎস জোরে ধাক্কা দিয়ে একটা রক্ত জল করা গলায় শ্রেয়া বলল, এই ঘর থেকে বেরিয়ে যান, দরজা বন্ধ করে দিন, এই ঘরে থাকলে আপনার বিপদ। এত জোরে ধাক্কাকে হতভম্ব হয়ে গেল সে। যে মেয়ে বিছানা থেকে নেমে বেসিন অবধি যেতে পারে না, তার গায়ে এরকম অস্বাভাবিক শক্তির আবির্ভাব কোথা থেকে হলো? আর ওই বিভৎস রক্ত জল করা গলার স্বর, যেন মনে হচ্ছে পাতালের কোনো বিভৎস জীব হুঙ্কার দিচ্ছে। মাথাটা জোরে টেবিলের কোনায় ঢুকে যাওয়ার কিছুক্ষণের জন্য মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছিল তার। উঠে দাঁড়াতে গিয়ে সে দেখল ঘড়িতে 12টা বাজতে আর 3 মিনিট। ডিজিটাল ঘড়ির লাল আলো জানান দিচ্ছে এখন রাত 11:57 এবং সঙ্গে সঙ্গে তার চোখ গেল বিছানার দিকে। সেখানে শ্রেয়া কাটা পশুর মতো ছটফট করছে, যেন কেউ তার হাত পা বেঁধে রেখে তাকে চরম প্রহার করছে। শ্রেয়ার গলা থেকে বারে বারে নির্গত হচ্ছে অতল গহ্বরের প্রতিধ্বনির মতো রক্তহীন করা বিভৎস আওয়াজ, যে আওয়াজ শুনলে মস্তিষ্ক যেন ভয়ে আতঙ্কে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলতে চায়। শ্রেয়ার ওরকম অবস্থা দেখে চয়ন ছুটে গেল বিছানার কাছে, আর যেতেই শ্রেয়া তার দিকে ধীরভাবে মুখ ফেরালো। আর চয়ন দেখল শ্রেয়ার সম্পূর্ণ নগ্ন শরীরে এক ফোঁটা কাপড় পর্যন্ত নেই। কিন্তু এসবের থেকেও সব থেকে ভয়ঙ্কর ছিল তার চোখ, যেখানে মণিগুলো যেন উধাও ধবধবে সাদা, মরা মাছের মতো হয়ে গেছে তার চোখগুলো।
বিভৎস সেই স্থির চাউনি। কিন্তু এটা দেখেও ভয় পেল না চয়ন, কারণ ততক্ষণে ডিজিটাল ঘড়ি বিপ বিপ ধ্বনি তুলে জানান দিয়েছে রাত্রি 12টা, এবং তার চোখ চলে গেছে দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘদেহী কালো অবয়ব। একটা অশুভ পশুর গায়ের গন্ধে ভরে গেছে গোটা ঘর। নিঃশ্বাস পর্যন্ত নিতে অসুবিধা হচ্ছে চয়নের। সেই অবয়ব ধীর পায়ে এগিয়ে আসছে বিছানার দিকে। অন্ধকারে তাকে সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা না গেলেও এটা বোঝা যাচ্ছে তার মাথায় রয়েছে শাখা প্রশাখা যুক্ত পেঁচানো শিং। ঠিক তখনই মুহূর্তের ভগ্নাংশে আলোর চেয়েও দ্রুত গতিতে ছুটে এসে প্রাণীটা দাঁড়ালো চয়নের ঠিক মুখের সামনে এবং স্থির হয়ে গেল। কি বিভৎস তার চাহনি, যেন শরীরের সমস্ত রক্ত নিমেষে ঠান্ডা হয়ে যায়। চয়নের শরীরে একটা বিদ্যুতের স্রোত যেন মস্তিষ্কের অন্তিম ভাগ থেকে নেমে গেল কোমর অবধি, কারণ সে বুঝতে পেরেছে এটা শয়তান উইন্ডিগো। মাথার চুল বলে যেগুলোকে মনে হচ্ছিল সেগুলো আসলে কেঁচোর মতো কিলবিলে জাতীয় কিছু প্রাণী। সম্পূর্ণ নিরাভরণ এই অতিপ্রাকৃত জীবটির শরীর। চয়নের মস্তিষ্ক যেন এই বিভৎস দৃশ্য আর নিতে পারছে না। সেই অতিপ্রাকৃত জীবটি তার সাপের মতো চেরা জীব দিয়ে হিস হিস শব্দ করে ঘর ঘরে গলায় অজানা একটা ভাষায় চয়নের উদ্দেশ্যে কি একটা যেন বলল। চয়ন পুরো পাথরের মতো হয়ে গেছে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার আগে সে শুধু দেখতে পেল বিছানায় থাকা শ্রেয়া বা শ্রেয়ার কাঠামোটার সাথে চরম মিলনরত অবস্থায় সেই বিভৎস দর্শন জীব উইন্ডিগোকে। যখন জ্ঞান ফিরল তখন প্রায় রাত 3টে। প্রথমে অন্ধকার ঘরে কিছুই ঠিকভাবে বোঝা গেল না, তারপর ধীরে ধীরে সয়ে গেল অন্ধকারটা। জ্ঞান ফিরতেই চয়ন ছুটে গেল বিছানার কাছে আর গিয়ে দেখল শ্রেয়ার অচেতন দেহটা পড়ে আছে। গোটা বিছানা রক্তে ভেসে যাচ্ছে। চয়নের চোখ ফেটে জল বেরিয়ে আসছে। সে দেখতে পেল শ্রেয়ার যোনিদ্বার থেকে নির্গত হচ্ছে রক্ত। তার বুকটা ওঠানামা করছে হাঁপড়ের মতো। এই বিভৎস ধকল তার শরীর নিতে পারেনি। জ্ঞান ফিরে এসেছে তারও। মৃদু কম্পিত গলায় সে বলল, আমার সময় ফুরিয়ে এসেছে চয়ন। হয়তো আজ রাত শেষে আর কোনোদিন দেখা হবে না তোমার সাথে। না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। না। বোকার মতো কাঁদতেই থাকলো চয়ন। শ্রেয়া তার হাতটা তুলে মুখের কাছে নিয়ে গিয়ে একটা চুম্বন করে হাতটা নিজের বুকের উপর চেপে ধরল। তারপর বলল, কেঁদো না, শোনো আমার কথা। আমি কিছু শুনতে চাই না, কিচ্ছু না। তুমি চাও না আমাকে সারা জীবন আগলে রাখতে, মৃত্যুর পরেও? চয়ন বিমূঢ়ের মতো তাকালো শ্রেয়ার চোখের দিকে। কিচ্ছু বলার সামর্থ্য আজ তার আর নেই। শোনো, তোমাকে অল্প কটা কথা বলার আছে। বাকি সব কিছু তুমি আমার আলমারির ডায়েরি আর ল্যাপটপে পেয়ে যাবে। শুধু তোমার মনের ঝড় তুলেছে যে প্রশ্নটা, সেটারই উত্তর দেওয়ার সময় আর আমার হাতে আছে। একটা বড় শ্বাস নেয় শ্রেয়া, তারপর বলে, স্যাটার্ন বা লুসিফারকে অকাল্টিস্টরা আরাধনা করে বিভৎস রূপে, কিন্তু সে ছিল আসলে একজন সুপুরুষ। বলা হয় লিলিথ নামে এক অপরূপা উইচ তার প্রেমিকা বা শয্যা সঙ্গিনী ছিল। আসলে একটু থেমে আবার বলতে শুরু করলো, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা হয়, মানে যেটা হিব্রু ভাষায় পাওয়া প্রাচীনতম বাইবেল, সেটায় বলা হয়
ভগবান মানুষ রূপে আসলে সৃষ্টি করেন তিনজনের, অ্যাডাম, ইভ আর লিলিথ। এর মধ্যে অ্যাডাম আর ইভের আপেল খাওয়ার ব্যাপারটা তুমি নিশ্চয়ই জানো, কিন্তু স্যাটার্ন কেন এমন করলো জানো? বাধ্য হয়েই চয়নকে মাথা নাড়তে হলো। সে এত কিছু বিষয়ে জানে না। শরীরের সমস্ত প্রাণশক্তি জড়ো করে সে আবার বলতে শুরু করলো। আসলে ভগবান তিনজন মানবীর মধ্যে তিনটে সত্তার সৃষ্টি করেছিলেন। তার মধ্যে অ্যাডাম আর ইভ ছিল শুভ চেতনা সম্পন্ন, কিন্তু লিলিথ প্রথম থেকেই ছিল কূটবুদ্ধি সম্পন্ন। কিন্তু সে ছিল অপরূপা সুন্দরী। বলা হয় নাকি জিউসের পত্নীর থেকেও বেশি সুন্দরী ছিলেন। কিন্তু সব দিকে সমান হলে তো সে সর্বশক্তিমান ঈশ্বরের প্রেয়সী হওয়ার অধিকার চেয়ে বসতে পারে। তাই ভগবান জিউস তার সমস্ত কিছু তার পত্নী হেরার গুণের মতো শুভ রূপ দিলেও ত্রুটি স্বরূপ দিলেন তার এই কূট চিন্তা বা শয়তানি বুদ্ধি। শ্রেয়া যেন আর পারছে না। বারংবার তার ছোট্ট পাখির মতো দেহটা হাঁপিয়ে উঠছে, কিন্তু কি অদ্ভুত উজ্জ্বল তার চোখ দুটো, যেন সেখানেই রয়েছে এই ঝড়কে সামলানোর প্রাণ শক্তি। চয়ন বুঝতে পারছে শ্রেয়া আর বেশিক্ষণ তার কাছে। লিলিথের এই শয়তানি বুদ্ধি এতই বেশি হয়ে উঠল যে সে যেন নিজেই স্বয়ং শয়তান হয়ে উঠেছে। তাই ভগবান তাকে নির্বাসন দিলেন, আর ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগালো লুসিফার। সে মনে মনে লিলিথকেই তার প্রেয়সী ভাবত। তাই সে লিলিথকে পৃথিবীতে আউল হাউস বলে এক জায়গায় রক্ষিতার মতো রাখে। প্রতি ফুল মনের রাতে লুসিফার আসত লিলিথের সাথে মিলিত হতে। কিন্তু নরকের 7 জন প্রভুর মধ্যে লুসিফারের পরেই ছিল উইন্ডিগো। সেও লিলিথের পাণিপ্রার্থী হতে চেয়েছিল। এই লিলিথকে পাওয়ার অসীম কামনা ছিল উইন্ডিগোর মধ্যেও। উইন্ডিগো শয়তানের অধীন হলেও তার ক্ষমতা ছিল অসীম, কিন্তু সে ছিল কুদর্শন। তাই লিলিথ তাকে প্রত্যাখ্যান করে। সেই থেকে অকাল্টিস্টরা এটাকেই অশুভ ক্ষমতা লাভের পন্থা হিসেবে কাজে লাগায়। মানে এই উইন্ডিগোর কাছ থেকে ক্ষমতা পাওয়ার জন্য তারা কোনো পুরুষ বা নারীকে ব্যবহার করে মাধ্যম হিসাবে। একবার শরীরটা থরথর করে কেঁপে উঠল শ্রেয়ার। চয়নের মনে হলো মৃত্যুই এর চেয়ে শ্রেয়। এত কষ্ট কোনোদিন পায়নি চয়ন। মাত্র একটা দিনও সে সম্পূর্ণ পেল না শ্রেয়াকে। নিয়তিরে কেমন পরিহাস। গলার স্বর আরো কমে গেছে শ্রেয়ার। বুকটা বারংবার হাঁপড়ের মতো উঠছে আর নামছে। যে নারীকে তারা ভেট হিসেবে ব্যবহার করে, তার সাথে বীভৎস শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এই উইন্ডিগো নিচে। তুমি সে অসম্ভব কষ্ট কল্পনাও করতে পারবে না চয়ন। তার নারী শরীরের ওপর খিদে প্রচুর। প্রত্যেক নারী শরীরকেই সে লিলিথ কল্পনা করে নেয় এবং তুষ্ট হয়ে চিহ্ন স্বরূপ যার শরীর সে ভোগ করে তার পিঠ থেকে চামড়া ফুঁড়ে বেরিয়ে আসে একটা জোকের মতো প্রাণী। বিশাল হাঁপাতে শুরু করলো শ্রেয়া। চয়ন, চোখ ভরা জল নিয়ে তাকালো শ্রেয়া। চয়ন পারছে না চোখ তুলতে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো শ্রেয়ার হাতে আর বেশি সময় নেই। সেই সময়টাই সে শ্রেয়াকে কষ্ট দিতে চায় না। তাই সে এক বুক কষ্ট আর এক মুখ হাসি নিয়ে বলল, বলো। আমার দ্বিতীয় রিকোয়েস্টটা রাখবে না? হাত দুটো ধরে শ্রেয়া বলল, কি ডেস্টিমোনা? আমার ওথেলোকে একবার ওই গানটা শোনাতে হবে। আর পারছে না চয়ন। স্বয়ং মৃত্যুও যেন এর চেয়ে ভালো। তবুও শ্রেয়ার কপালে একটা চুম্বন দিয়ে শুরু করলো গানটা। পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব?
পথ হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব? প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। গানটা শেষ হতেই চয়নের হাতটা জড়িয়ে ধরা অবস্থায় শ্রেয়ার শরীরটা শেষবারের মতো একবার কেঁপে উঠে থেমে গেল। চয়ন চুপ করে খাটের পাশে হেস দিয়ে বসে রইল, কিন্তু তাকে দেখে বোঝা না গেলেও সে মনে মনে রচনা করে চলেছে শয়তানের মৃত্যু নির্মাণ। ফোনটি যাবার সময় তাহলে ওই ম্যানিকুইন্সটা ওদের বাড়িতে নামিয়ে দিয়ে যাবি। দোকানের ড্রয়ারটা বন্ধ করতে করতে বলল প্রহ্লাদ। ফোনটি শুধু ঘাড় নাড়ল, তারপর দোকানের সামনের ম্যানিকুইন্সটার গা থেকে কুর্তিটা আর পায়ের প্লাজোটা খুলতে খুলতে বলল, একটা কথা বলবো দাদা? বল। ক্যাশ বাক্সটায় প্রণাম করতে করতে বলল প্রহ্লাদ। এই জামা কাপড় না কিনে ওই পুতুলটা নিয়ে কি করবে ওই ওই বাড়ির লোকটা? কে জানে, আমাদের তাতে কি বল দেখি। একটাই পুতুলের জন্য 700 টাকা দিয়েছে, এই অনেক। তবে অনেকে বলে ওই বাড়ির লোকটার মাথায় টাল আছে মনে হয়। ওদের পাশের বাড়ির লোকেরা বলে রাতে কার যেন চিৎকার করে কান্নার শব্দ পায়। যাই হোক, তুই দিয়ে চলে যাস, বেশি কিছু বলিস না বাবা। না না দাদা, আমি ওইসব ব্যাপারে অত। দোকানের শাটারটা বন্ধ করে ম্যানিকুইন্সটা সাইকেলের ক্যারিয়ারে হালকা করে লাগিয়ে বাজার থেকে বেরিয়ে যে বাড়িটায় যেতে হবে সেই দিকে যেতে লাগলো ফোনটি। কুকুরগুলো চিৎকার করছে তাকে দেখে। ফোনটি কিছুতেই বুঝতে পারে না একটা লোকই দোকানের পুতুলকে নিয়ে কি করতে পারে। বেশি ভাবনা চিন্তা না করে সাইকেলের প্যাডেলে চাপ দিল ফোনটি। বাড়িটার সামনে এসে দাঁড়ালো ফোনটি। এই বাড়িটা সে চেনে ভালো করে। একটা সুন্দরী মেয়ে থাকতো। দুপুরে যখন খেতে যেত প্রায়ই দেখতো বারান্দায় বসে, কিন্তু 2-3 সপ্তাহ হলো আর দেখতে পায় না তাকে। এইসব ভাবতে ভাবতেই গেটটা খুললো ফোনটে। বেল বাজালো, বেশ সুন্দর আওয়াজটা। মনে মনে অপেক্ষা করতে লাগলো সে মেয়েটি দরজাটা খুলবে, কিন্তু তাকে নিরাশ করে একটা লোক দরজাটা খুললো অর্ধেকটা। গলাটা অল্প বাড়িয়ে স্থিমিত স্বরে জিজ্ঞেস করলো, কে? এই আমি মিনু বস্ত্রালয় থেকে পুতুলটা নিয়ে এসেছি, যেটা আপনি। লোকটার গলার স্বর শুনে তার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। লোকটা কি একটা যেন ভাবলো, তারপর যেন হঠাৎ করে কি একটা মনে পড়ায় বেজায় পুলকিত হয়ে বলল, বাহ বাহ, বেশ বেশ, এনেছো তাহলে, দাও। লোকটার ঘরের সোফায় পুতুলটা নামিয়ে এলো ফোনটে। গোটা ঘরে শুধু একটা লাল মোমবাতি জ্বলছে। তাড়াতাড়ি নামিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ফোনটে ভদ্রতা করে বলল, নিন দরজাটা লাগিয়ে দিন। তার কথা শেষ হবার আগেই দরজাটা মুখের উপর বন্ধ করে দিল লোকটা। বিরক্ত হয়ে একটা ঝেড়ে গালাগাল দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই শুনতে পেল ঘরের ভেতর কেউ একটা বলছে, তুমি এসে গেছো লিলিত। শ্রেয়ার নিথর দেহটা বিছানায় এখন আর পড়ে নেই। চয়নের মুখে একটা হাসি খেলে গেল। যে শয়তান তার শ্রেয়াকে কষ্ট দেয় তাকে শেষ করবেই, তা যেভাবেই হোক, নিজের জীবন দিয়ে হলেও তাই করবে সে। সে আজ সারাদিন শ্রেয়ার ডায়েরিটা পড়েছে। সেখানে ও লিখেছে কিভাবে তাকে ড্রাগ দিয়ে অচেতন করে মলয় আর তার গ্রুপের অ্যাকাল্টিস্টরা তাকে স্যাটার্ন রিংয়ে নগ্নভাবে শুয়ে আহ্বান করত উইন্ডিগোকে। শ্রেয়াকে তারা ভেড়ার সাথে বেস্টিয়ালিটিতে পর্যন্ত বাধ্য করেছিল। চোখ ফেটে জল এসেছিল চয়নের। তার এই সব কিছু যে সত্যি তার প্রমাণ শ্রেয়ার নরম ফর্সা পিঠে 20টারও অধিক দগদগে ভয়ঙ্কর গর্ত।
মানুষ শুধু কিছু অশুভ ক্ষমতার জন্য কতটা নিচে নামতে পারে, এমনকি শ্রেয়া এও লিখেছে এত কিছু সত্ত্বেও তারা জাগাতে পারছিলেন না শয়তানকে। তখন তাদের দলের একজন নেক্রোম্যান্সিতে পর্যন্ত লিপ্ত হয়। এটা সবথেকে নীচ এবং জঘন্য বিকৃত প্রক্রিয়া শয়তান আরাধনার, যেখানে মৃতদেহের সাথে আর পড়তে পারল না চয়ন। বেসিনে গিয়ে বমি করে ফেলল। চোখে মুখে জল দিয়ে ফিরে এলো চয়ন। আলমারি থেকে ল্যাপটপটা নামালো সে। এটা সেই ল্যাপটপটা না যেটায় কাল শ্রেয়া সিনেমা দেখছিল। কালও ভাবিনি ঠিক 24টা ঘন্টা বাদে আর দেখতে পাবে না শ্রেয়াকে। ল্যাপটপটা ওপেন করতেই হোম স্ক্রিনে টর ব্রাউজারটা দেখতে পেল চয়ন। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল তাকে কি করতে হবে। মোবাইল থেকে হটস্পটটা নিয়ে কানেক্ট করলো ল্যাপটপের সাথে। তারপর ভিপিএনটা চালিয়ে ঢুকলো ডার্ক ওয়েবে। প্রথমে সার্চ করতে করতে সেরকম কিছুই পেল না। তারপরই হঠাৎ মাথায় বিদ্যুতের মতো বুদ্ধিটা এলো। ব্রাউজারের হিস্ট্রিটা খুলতেই সব ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে গেল। ক্লিক করে খুলে গেল সেগুলো। ঝড়ের মতো ডেটা শেষ হচ্ছে, কারণ সে এখন রয়েছে ডার্ক ওয়েবের সবচেয়ে গভীর এবং বিপজ্জনক অংশ মারিয়ানা ওয়েবে, যেখানে রয়েছে সব ভয়ঙ্কর বিকৃত জিনিসের সাথে এই ধরনের ভয়ঙ্কর সব উপাচারের ভিডিও। একের পর এক ইলুমিনাটিক উইচক্রাফট ভিডিওগুলো সে দেখে যেতে লাগলো। কিভাবে ম্যানিকুইন্সের ভেতর কারোর প্রাণ প্রতিষ্ঠা করা যায় এবং কিভাবে ডাকা যায় শয়তানকে। সব দেখা শেষ হলে ল্যাপটপটা বন্ধ করতে যেতেই ফোনে নোটিফিকেশন এলো সম্পূর্ণ ডেটা প্যাক শেষ হয়ে যাবার। শূন্য দৃষ্টি নিয়ে চয়ন একবার বাইরের দিকে তাকালো, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। বাইরের দরজায় তালা লাগাতে লাগাতে সে ভেবে নিয়েছে ঠিক কিভাবে সে নির্মাণ করবে মরণ সেতু। ছেলেটা একটু আগেই ম্যানিকুইন্সটা দিয়ে গেছে। খুব সুন্দর দেখতে কিন্তু পুতুলটা। এটা মনে হয় দোকানের সেই সামনের পুতুলটা, কিন্তু শ্রেয়া ছিল আরও সুন্দর, আরও অপরূপা। কথাটা মনে পড়তেই চোখ ফেটে জল চলে এলো তার। আজ সকালেই বেরোবার সময় তার চেনা একটা মর্গে ফোন করে রেখেছিল। শ্রেয়ার দেহটা সেখানে রেখে এসেছিল। এটা আসলে বাইরে মর্গ নামে পরিচিত নয়। পুলিশরা যে কুখ্যাত আসামিদের কোনোভাবে ধরতে না পেরে সরাসরি এনকাউন্টার করে, তাদের বডি প্রশাসনিক ঝামেলা শেষ হওয়া অবধি এখানে রাখা থাকে। এখানে তার চেনা জানা আছে, কিন্তু তাতেও একটু চিন্তায় ছিল কেউ হয়তো কিছু সন্দেহ করবে। কিন্তু ভাগ্যক্রমে যখন গেল তখন কেউ ছিল না। শ্রেয়ার দেহটা ভরে রাখলো আন্ডারগ্রাউন্ডের মর্গের একটা চেম্বারে। উইন্ডিগোকে আহ্বান করার জন্য প্রথমে সে ভেবেছিল রাশিয়ার স্লিপ এক্সপেরিমেন্টের মতো কিছু একটা করবে, যাতে পরোক্ষভাবে যোগাযোগ করা যাবে শয়তানের সাথে। কিন্তু পরক্ষণেই তার ডিসিশন চেঞ্জ করলো সে। যে শয়তান তার শ্রেয়াকে নির্মম মৃত্যু যন্ত্রণা দিয়েছে, তাকে সে কাপুরুষের মতো আহ্বান করবে না। যতদিন না সে তার বিনাশ করছে ততদিন তার শান্তি নেই। তাই সে মৃত্যু অবধি হোক বা মৃত্যুর পরবর্তী কাল অবধি। পুতুলটাকে সুন্দর করে সাজিয়েছে চয়ন। বাজার থেকে ফেরার সময় একটা মেয়েদের নকল চুল কিনে এনেছে। সেটা লাল মোমের আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে পুতুলটার মাথায়। তাকে পরিয়ে দিয়েছে একটা সুন্দর পোশাক, কিন্তু নিরাবরণ রেখেছে শরীরের নিম্নাংশ। আজকে সারাদিন ইলুমিনাটিক উইচক্রাফট ভিডিওগুলো দেখে সেটাই বুঝেছে শয়তান উইন্ডিগোকে আহ্বান করার জন্য যৌন ক্রিয়াকে প্রধান উপাচার হিসেবে রাখতে হবে। আর এক্ষেত্রে উদ্দীপকের কাজ করবে এই প্রক্রিয়া। ঠিক যেরকম ভিডিও দেখেছিল সেইভাবেই এই পুতুল তার মধ্যে প্রতিষ্ঠা করল লিলিথের আত্মাকে। এই পুতুলটাকে লিলিথ ভেবে তার সাথে মিলিত হওয়ার কামনা আসতেই হবে তাকে। এই পুতুলটার চার ধারে 5টা মোমবাতি জ্বালিয়েছে গোলাকার পথে। লাল মোমবাতিগুলোর মৃদু আলোয় স্যাটার্ন রিংয়ে শোয়ানো ম্যানিকুইন্সটাকে কেমন মায়াবী বলে মনে হচ্ছে। গলায় ব্র্যান্ডি ঢেলে জড়ানো গলায় চয়ন শুরু করল উইন্ডিগোকে আহ্বানের মন্ত্র, যেটা সে ওই ইলুমিনাটি গ্রুপেই পেয়েছে। Placing 5 candles surrounding Lilith, waiting for you. Hearing these words,
hear my cry. Come to Lilith, the priest of die, the priest of die. কতক্ষণ এইভাবে মন্ত্রোচ্চারণ করে গেছে চয়ন তা জানে না। হঠাৎ ঘরের ভেতর ব্র্যান্ডির গন্ধকে ছাপিয়ে আবির্ভাব হলো একটা বিকট জান্তব গন্ধ। চয়নের মুখে একটা ক্রূর হাসি খেলে গেল। সে ঘুরে থাকালো দরজার দিকে। সেখানে আবির্ভাব হয়েছে কালকের সেই শয়তানের। চয়নের মনে হলো এখনই গিয়ে গলাটা টিপে ধরে মেরে ফেলে শ্রেয়ার এই হত্যাকারীকে, কিন্তু না, ভুল করলে চলবে না, নাহলে শ্রেয়ার উপর চলা নারকীয় অত্যাচারের প্রতিশোধ নেওয়া হবে না। তাই নিজেকে শক্ত রেখে আবারও ধীর স্বরে শুরু করলো সেই মন্ত্রোচ্চারণ। কালকের মতো ভয় তার আজ কাজ করছে না, কিন্তু চয়ন অনুভব করতে পারছে আজ সে আরো কুটিল হয়ে উঠেছে। লিলিথকে পাওয়ার কামনায় তার মাথার সেই কেঁচুর মতো চুলগুলো যেন ঘৃণ্যভাবে কিলবিল করছে। চয়ন চোখ বোঝা অবস্থাতে অনুভব করল পিশাচটা এগিয়ে যাচ্ছে তার লিলিথের দিকে। চোখটা খুলল চয়ন। শয়তানটা প্রবেশ করেছে বৃত্তাকার রিংটায়। মোমবাতির আধো অন্ধকার আলোতেও সে দেখতে পেল তার সমগ্র শরীরে মিলনের জন্য ছটফট করছে। চয়ন দেখল ঠিক তার রচনা করা মৃত্যুখাদের দিকে কিভাবে পা বাড়াচ্ছে প্রবল শক্তিশালী পিশাচ উইন্ডিগো। উইন্ডিগো নামের শয়তানটা একটা অবদ্ধ ভাষায় কি যেন বলছে। শুধু চয়নের একবারও যেন মনে হলো লিলিথ কথাটা যেন তার কানে এলো। শয়তানটা মিলিত হবার জন্য তার নিম্নাঙ্গের কোনো পশুর রক্তমাখা কাঁচা চামড়াটা খুলে রাখল এবং সম্পূর্ণ নগ্ন হয়ে গেল। এবং মিলিত হবার জন্য যখনই ঝুঁকে পড়ল স্যাটার্ন রিংয়ের ভেতরে শুয়ে থাকা ম্যানিকুইনটার উপর, ঠিক তখনই একটা বীভৎস চিৎকার করে উঠল প্রাণীটা। উঠে দাঁড়াতে গিয়ে বিশাল আওয়াজ করে রিংটার ভেতর পড়ে গেল শয়তানটা। মোমবাতির শিখা আর সদ্য মেঝেতে পড়া গলন্ত মোমের ছ্যাঁকায় তার গায়ের চামড়াগুলো খুলে খুলে পড়ে যেতে লাগলো। এত কিছু দেখেও নির্বিকার থাকলো চয়ন, কারণ সে সবটাই জানে কি হতে চলেছে। পিশাচ একটা চরম আক্রোশ নিয়ে এগিয়ে এলো চয়নের দিকে। একটা বীভৎস আওয়াজ করতে করতে এগিয়ে আসতে লাগলো চয়নের দিকে। হাতের নখগুলো দিয়ে আঁচড় বসাতে লাগলো ওর পায়ে। ঠিক সেই মুহূর্তেই চয়নের চোখে চোখ পড়ল প্রাণীটার। কি বীভৎস সে চোখের দৃষ্টি, যেন মুহূর্তের মধ্যে গোটা বিশ্ব চরাচর সম্মোহিত হয়ে যায়। কিন্তু তবুও নিজের আসনে স্থির থাকলো চয়ন। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে আঁচড়ে আর কামড়ে, কিন্তু হঠাৎ করে প্রাণীটা ঘাড় লক্ষ্য করে বসাতে গেল তার তীক্ষ্ণ দাঁত, আর সঙ্গে সঙ্গে পকেটে থাকা সিলভার ক্রুজটা বসিয়ে দিল উইন্ডিগোর বুকে এবং মুহূর্তের ভগ্নাংশে কাটা পশুর মতো ছটফট করতে লাগলো প্রাণীটা এবং ধীরে ধীরে নিথর হয়ে গেল। কিছুক্ষণ পর তার দেহটা পরিণত হলো ছাইয়ে। এত বীভৎস ঘটনাও যেন ছাপ ফেলেনি চয়নের মনে, কারণ সে ইলুমিনাটি গ্রুপের ভিডিওতে দেখেছিল যে অ্যাকাল্টিস্ট সেই ভিডিওতে আরাধনা করছে। সে বারংবার সাবধান করে দিচ্ছে উইন্ডিগোকে আহ্বানের জন্য যে জায়গায় ব্যবহার করা হবে তার নিকটে যেন কোনো রকম সিলভারের জিনিস না থাকে, কারণ সিলভার হলো হোলি এলিমেন্ট। বিশেষত সিলভারের পেরেককে সব থেকে পবিত্র বলে মনে করা হয়। আর সেই পুতুলটার নিম্নাংশে যে অংশটা, যেটাকে শয়তানটা যৌনদ্বার ভেবেছিল, সেখানে আড়াহাড়িভাবে রেখেছিল দুটো সিলভার পেরেক। আর সে একটা ভিডিও থেকে দেখেছিল উইন্ডিগোর সবচেয়ে দুর্বল স্থান হলো তার যৌনাঙ্গ। একটা বড় করে নিঃশ্বাস ফেলল চয়ন। তার কাজ প্রায় শেষ। ঘরটা থেকে বেরিয়ে বাথরুমের দিকে পা বাড়াতে যাচ্ছিল, সে হঠাৎ ফিরে এলো আবার ঘরটায়। টেবিল থেকে ব্লেডটা তুলে নিতে গিয়ে দেখল সেখানে শ্রেয়ার একটা ছবি। এই ঘরের বারান্দায় বসে তোলা ছবিটা। চয়নের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গেই উন্মাদের মতো হেসে উঠল সে। তারপর ছবিটাকে দু হাতে তুলে বলল, ডেস্টিমোনা,
আমার গান এখনো শুনবে তো? কথাটা বলেই ধীর পায়ে সে এগিয়ে গেল বাথরুমের দিকে। ঘরের ভেতর থমকে থাকার সময় সাক্ষী থাকল বাথরুমের দরজার তলা দিয়ে গড়িয়ে আসছে কালচে তরলের স্রোত। ভুবন কাকা চলে গেছে প্রায় ঘন্টা দেড়েক হলো। রাত প্রায় 11টা বাজছে। হাতের ফোনটা ঘাঁটারও কোনো সুযোগ নেই যাতে মনটা একটু অন্যদিকে সরাতে পারে। ভুবন কাকার কথাগুলো শুনে মনটা কেমন একটা ভয়ে যেন ঝিমিয়ে আছে। এই আন্ডারগ্রাউন্ড চেম্বারে সিগন্যাল আসছে না। রিমিকে একটা ফোন করবে ভাবছিল। সে এতক্ষণ বসে একটা জিনিসই ভেবে নিয়েছে, কোনোরকম যদি খারাপ কিছুর আভাস পেলেই সে চাকরি ছেড়ে দেবে। এক্ষেত্রে শুধু তার নয়, রিমিরও জীবন জড়িয়ে আছে। তার কিছু হয়ে গেলে রিমি পাগল হয়ে যাবে। রিমিকে একবার ফোনটা করবে বলে ঘর থেকে বেরোতে যাবে, ঠিক তখনই সায়ন চরম বিস্ময়ে দেখল মর্গের দরজায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। আতঙ্কে যেন পাথর হয়ে গেল সায়ন। ভয়ে আতঙ্কে অচেতন হবার পূর্বে তার সামনের জগৎটা অন্ধকার হবার আগে তার কানে এলো ছায়ামূর্তিটা 26 নম্বর চেম্বারের সামনে দাঁড়িয়ে বলছে, ডেসটিমোনা, ঘুমোচ্ছ তুমি? ঘুমোচ্ছ? তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। আগুন জেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ছাই। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন জেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ছাই। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। এতক্ষণ তোমরা শুনলে শয়তানের মৃত্যু নির্মাণ, রচনা সৌর শান্ত দত্ত। আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের মতামত। আমাদের ফলো করতে পারো ফেসবুকে। আমাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার আরও একটি নতুন স্বাদের গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।